আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। একজন নির্ভীক যোদ্ধার চিরবিদায়, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক। অ্যামাজন থেকে মেটা, এআইয়ের ধাক্কায় চাকরি হারালেন লক্ষাধিক মার্কিন প্রযুক্তি কর্মী। আকাশচুম্বী বাড়ির দাম ও চড়া সুদ, আবাসন সংকটে দিশেহারা প্রথমবারের মার্কিন ক্রেতারা। এবং নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে লেজিওনিয়ার্স আতঙ্ক, গাগেনহাইম মিউজিয়াম সহ ঝুঁকিতে ৩১ ভবন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ ক্যারোলাইনার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ ২ দশক মার্কিন আইনসভায় দায়িত্ব পালন করা এই নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণ আসন্ন মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক সমীকরণকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। গভর্নর হেনরি ম্যাকমাস্টার এখন তার শূন্য আসন পূরণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মার্কিন রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হলো। মার্কিন রাজনীতির আঙ্গিনায় বড় ধরনের এক শূন্যতা তৈরি হলো। দীর্ঘদিনের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আর নেই। ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে পুরো যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। সিনেটরের ব্যক্তিগত কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক শোক বার্তায় জানানো হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পরপরই তিনি মৃত্যুবরণ করেন। এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মাঝে বিস্ময় ও শোক বিরাজ করছে। ১৯৯২ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে যোগ দেওয়ার মাধ্যমে লিন্ডসে গ্রাহামের রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর ২০০৩ সালে তিনি দক্ষিণ ক্যারোলিনার সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে তিনি মার্কিন সিনেটে নিজের শক্ত অবস্থান বজায় রেখেছিলেন। লিন্ডসে গ্রাহাম কেবল দক্ষিণ ক্যারোলিনার নয়, বরং জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। শুরুতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক থাকলেও পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক মিত্র এবং আস্থাভাজন হিসেবে আত্মপ্রকাশ করেন। তার এই প্রয়াণ এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগাম প্রস্তুতির ব্যস্ততায় সময় পার করছে। সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে তা নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে তার এই মৃত্যু পুরো সমীকরণকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। দক্ষিণ ক্যারোলাইনার আইন অনুযায়ী সিনেটরের শূন্য আসনটি পূরণ করার ক্ষমতা এখন রাজ্যের গভর্নর হেনরি ম্যাকমাস্টারের হাতে। টেলিভিশন টকশো এবং বিভিন্ন কূটনৈতিক আলোচনায় লিন্ডসে গ্রাহাম ছিলেন এক পরিচিত মুখ। হোয়াইট হাউস সহ মার্কিন রাজনীতির উচ্চ পর্যায়ে তার এই অকাল প্রয়াণে শোকের বার্তা আসতে শুরু করেছে। ওয়াশিংটনের রাজনীতিতে তার অবদান এবং তার শূন্যতা আগামী দিনগুলোতে মার্কিন নীতি নির্ধারণী প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। পুরো দেশ এখন একজন অভিজ্ঞ আইন প্রণেতাকে হারানোর শোকে মুহ্যমান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকের বার্তা আসতে শুরু করেছে। দীর্ঘদিনের এই রিপাবলিকান নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার এক বিবৃতিতে বলেন, আমি, আমার স্ত্রী পেগি এবং আমাদের সন্তানরা এই সংবাদে বিধ্বস্ত। লিন্ডসে গ্রাহাম ছিলেন অপরিবর্তনীয়। তিনি দক্ষিণ ক্যারোলাইনা এবং আমেরিকার জন্য নির্ভীক যোদ্ধা এবং একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। তার মতো মানুষ আর দেখা যাবে না। একইভাবে শোক প্রকাশ করেছেন দক্ষিণ ক্যারোলাইনার আরেক সিনেটর টিম স্কট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, দক্ষিণ ক্যারোলাইনা একজন রাষ্ট্রনায়ককে হারিয়েছে, আর আমি হারিয়েছি একজন ঘনিষ্ঠ বন্ধুকে। তার বিশ্বাস, পরিবার এবং নিজের অঙ্গরাজ্যের প্রতি ভালোবাসা সবসময় তাকে অনুপ্রাণিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্রুথ সোশ্যালে লিখেছেন, লিন্ডসে গ্রাহাম আমার পরিচিত সেরা মানুষ এবং সেরা সিনেটরদের একজন ছিলেন। তিনি ছিলেন একজন সত্যিকারের মার্কিন দেশপ্রেমিক এবং অক্লান্ত পরিশ্রমী নেতা। তাকে গভীরভাবে মিস করা হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও শোক জানিয়ে বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে লিন্ডসে গ্রাহাম ছিলেন দৃঢ় সমর্থক। তার মৃত্যুতে একজন গুরুত্বপূর্ণ বন্ধু এবং সহযোগীকে হারালো ইউক্রেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে লিন্ডসে গ্রাহামের মৃত্যু শুধু রিপাবলিকান পার্টির জন্য নয়, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং বৈশ্বিক কূটনীতিতেও একটি বড় শূন্যতা তৈরি করল। এআই কি কেড়ে নিচ্ছে মানুষের চাকরি? অ্যামাজনের সাম্প্রতিক গণছাঁটাই সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। হাজারো কর্মী চাকরি হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ কম বেতনে নতুন চাকরি নিচ্ছেন, আবার কেউ এআই শেখার মাধ্যমে নতুন করে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। বিস্তারিত জানুন রিপোর্টে। অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের চাকরির বাজারে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। চাকরি হারানো হাজারো কর্মী এখন নতুন কর্মসংস্থানের জন্য কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন। রিপোর্ট অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে অ্যামাজন প্রায় 16,000 কর্মী ছাঁটাই করে। এর 3 মাস আগে আরও 14,000 কর্মীকে বিদায় দেওয়া হয়। সব মিলিয়ে 2022 সাল থেকে প্রতিষ্ঠানটি 57,000-এর বেশি কর্পোরেট কর্মী ছাঁটাই করেছে, যা তাদের মোট কর্পোরেট কর্মী বাহিনীর প্রায় 16%। শুধু অ্যামাজন নয়, মেটা, মাইক্রোসফট, সিসকো, ওরাকল সহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যাপক কর্মী ছাঁটাই করেছে। পরামর্শক প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস জানিয়েছে 2026 সালে যুক্তরাষ্ট্র প্রযুক্তি খাতে প্রায় 1,40,000 কর্মী চাকরি হারিয়েছেন। এর মধ্যে মে মাসেই ছাঁটাই ছিল সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে বিপুল বিনিয়োগ এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ায় অনেক প্রতিষ্ঠানে আগের অনেক পদ আর প্রয়োজন হচ্ছে না। ফলে চাকরির বাজারে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। চাকরি হারানো অনেক কর্মী জানিয়েছেন শত শত আবেদন করেও সাক্ষাৎকারের সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ বাধ্য হয়ে কম বেতনে চাকরি গ্রহণ করছেন, আবার অনেকে নতুন দক্ষতা অর্জনের জন্য এআই সম্পর্কিত প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি আগে থেকেই সতর্ক করেছিলেন এআই প্রযুক্তির কারণে ভবিষ্যতে কোম্পানির কর্পোরেট কর্মীর সংখ্যা আরও কমতে পারে। বিশ্লেষকদের মতে প্রযুক্তি শিল্পে এখন এমন এক পরিবর্তনের সময় চলছে যেখানে নতুন দক্ষতা অর্জনই টিকে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে বাড়ির দাম রেকর্ড উচ্চতায়, আর গৃহঋণের সুদের হারও বাড়ছে ধারাবাহিকভাবে। ফলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া লাখো মানুষের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। কেন এতটা কঠিন হয়ে উঠেছে আবাসন বাজার? এর পেছনে কি কি কারণ কাজ করছে এবং বিশেষজ্ঞরা ক্রেতাদের কি পরামর্শ দিচ্ছেন? দেখুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাড়ির দাম ও মর্গেজ ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন বাজারে পর্যাপ্ত বাড়ির সরবরাহ না থাকায় আবাসন সংকট দীর্ঘায়িত হচ্ছে। নিউ জার্সির ফেয়ার লনে 29 বছর বয়সী জ্যাক প্রথম বাড়ির খোঁজ করছেন। বাড়ি কেনার জন্য অর্থ সাশ্রয়ে তিনি এখনও বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন, কিন্তু তার ভাষায় প্রতিদিনই বাড়ির দাম ও ঋণের সুদের হার বাড়ছে। ফলে নিজেদের সামর্থ্যের মধ্যে একটি বাড়ি কেনা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বিদ্যমান একটি বাড়ির মধ্যম মূল্য $4,40,000 বেশি, যা নতুন রেকর্ড। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে নির্মাণ ব্যয় এবং ঋণের খরচ বেড়েছে। এর ফলে 30 বছরের স্থায়ী মর্গেজ ঋণের গড় সুদের হারও প্রায় 6.5% পৌঁছেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্সের প্রধান অর্থনীতিবিদ লরেন্স ইউন বলেন, আবাসন ব্যয় এখন অধিকাংশ পরিবারের বাজেটের সবচেয়ে বড় অংশ। তাই বাড়তি মূল্য বৃদ্ধি সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের উপরও বড় প্রভাব ফেলছে। এদিকে রিয়েল এস্টেট এজেন্ট নিনা কালিকান জানান, অনেক ক্রেতাই মনে করছেন তারা বাড়ির প্রকৃত মূল্যের চেয়ে বেশি দাম দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত একটি বাড়ির মূল্য নির্ধারণ করেন ক্রেতারাই। বিশেষজ্ঞদের পরামর্শ, বর্তমান বাজার পরিস্থিতিতে প্রথমবারের ক্রেতাদের বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে নিজেদের বাজেটের মধ্যে থাকা বাড়ি খুঁজতে হবে। পাশাপাশি বাজারে পর্যাপ্ত নতুন বাড়ি না এলে আবাসন সংকট দ্রুত কাটবে না বলেও তারা মনে করছেন। আজান নিষিদ্ধের দাবিতে ইন্ডিয়ানার লেফটেন্যান্ট গভর্নর মাইকা বেকউইথ এখন যুক্তরাষ্ট্রের আলোচিত রাজনৈতিক চরিত্র। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে ধর্মীয় স্বাধীনতা বনাম সরকারি নিয়ন্ত্রণের বিতর্ক। সংবিধানের প্রথম সংশোধনী মুসলিমদের অধিকার এবং রাজনীতিকদের বক্তব্যের সীমা নিয়ে চলছে তুমুল আলোচনা। কেন এমন মন্তব্য করলেন বেকউইথ, আর এর প্রতিক্রিয়াই বা কি? জানুন রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মাইকা বেকউইথ মুসলিমদের প্রকাশ্যে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন। রক্ষণশীল ভাষ্যকার ড্যানিয়েল হোরোভিৎজের পডকাস্টে অংশ নিয়ে বেকউইথ বলেন, মসজিদ থেকে লাউড স্পিকারে আজান প্রচার বন্ধ করার জন্য রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। ইসলামে আজান হলো নামাজের সময় জানানোর একটি ধর্মীয় আহ্বান, যা মুসলিমরা দিনে 5 বার পালন করেন। বেকউইথ দাবি করেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি জনসমক্ষে শব্দযন্ত্র ব্যবহার করে আজান প্রচার করে, তাহলে সরকার তা নিয়ন্ত্রণ করতে পারে। তার এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা ও সংবিধান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী নাগরিকদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে এবং সরকার কোনো নির্দিষ্ট ধর্মীয় চর্চাকে বাধাগ্রস্ত করতে পারে না। মুসলিম অধিকার সংগঠনগুলো বেকউইথের মন্তব্যকে নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সংবিধান রক্ষার বদলে একটি ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছেন। বেকউইথ এর আগেও ইসলাম নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি ইসলামকে একটি রাজনৈতিক ও সামরিক মতাদর্শ হিসেবে উল্লেখ করে এটিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলেও দাবি করেন। তবে 2022 সালে সুপ্রিম কোর্টের একটি মামলার ব্যাখ্যা নিয়েও তার বক্তব্য প্রশ্নের মুখে পড়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালত যুক্তরাষ্ট্রকে কোনো নির্দিষ্ট ধর্মের দেশ হিসেবে ঘোষণা করেনি। বেকউইথের মন্তব্য ঘিরে ইন্ডিয়ানার রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভন্স সুপারমার্কেটে এক ক্রেতার মৃত্যুর পরও ঘণ্টার পর ঘণ্টা দোকান খোলা রাখার অভিযোগ উঠেছে। কর্মীদের দাবি, মৃতদেহটি শপিং কার্ট দিয়ে আড়াল করতে বলা হয়েছিল, আর এ সময় অন্য ক্রেতারা স্বাভাবিকভাবেই কেনাকাটা চালিয়ে যান। ঘটনাটি প্রকাশ আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সুপারমার্কেটকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এক ক্রেতার মৃত্যুর পরও প্রায় 4 ঘণ্টা দোকান খোলা রাখা হয়। শুধু তাই নয়, মরদেহটি আড়াল করতে কর্মীদের শপিং কার্ট দিয়ে ঘিরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটে গত 5 জুলাই লস অ্যাঞ্জেলেসের গ্রানাডা হিলস এলাকায় অবস্থিত ভন্স সুপারমার্কেটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক ক্রেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্মীরা দ্রুত সিপিআর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দোকানের সুপারভাইজার প্যাশন হর্নার স্মিথ জানান, কিছুক্ষণ পর কর্পোরেট অফিস থেকে ফোন আসে। নজরদারি ক্যামেরায় পরিস্থিতি দেখে তাকে মরদেহটি শপিং কার্ট দিয়ে আড়াল করার নির্দেশ দেওয়া হয়, যাতে দোকানের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া যায়। তার অভিযোগ, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা 4 ঘণ্টা দোকানের ভেতরেই অপেক্ষা করেছেন, কিন্তু প্রিয়জনের কাছে যাওয়ারও সুযোগ পাননি। এ সময় অন্য ক্রেতারা স্বাভাবিকভাবেই কেনাকাটা চালিয়ে গেছেন। পুরো ঘটনাকে তিনি অমানবিক এবং সহানুভূতির চরম অভাব বলে মন্তব্য করেছেন। এদিকে ভন্সের মূল প্রতিষ্ঠান অ্যালবার্টসন্স এক বিবৃতিতে জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। প্রতিষ্ঠানটির দাবি, জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা পুরো সময় সহযোগিতা করেছে এবং পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন মানুষের মৃত্যুর পরও ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কতটা মানবিক এবং নৈতিক। নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে লিজিওনার্স রোগের জীবাণু শনাক্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এবার আক্রান্ত ভবনের তালিকায় এসেছে বিখ্যাত গাগেনহাইম মিউজিয়ামের নামও। স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে একাধিক ভবনে জরুরি জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালিয়েছে। কতটা ঝুঁকিতে রয়েছেন বাসিন্দা এবং দর্শনার্থীরা, আর কি বলছে স্বাস্থ্য কর্তৃপক্ষ, জানুন বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে লেজিওনার্স রোগের জীবাণু শনাক্ত হওয়ার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এবার আক্রান্ত ভবনের তালিকায় উঠে এসেছে বিশ্বের অন্যতম বিখ্যাত গাগেনহাইম মিউজিয়ামের নামও।
নিউ ইয়র্কের সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আপার ইস্ট সাইডের মোট 31টি ভবনের কুলিং টাওয়ারে লেজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে গাগেনহাইম মিউজিয়াম সহ 19টি ভবনের ইতোমধ্যে তাদের লুকিং টাওয়ার পরিষ্কার ও জীবাণুমুক্ত করেছে। বাকি ভবনগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে একই পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গাগেনহাইম মিউজিয়াম বন্ধ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। প্রতিদিন গড়ে 1100 দর্শনার্থী আসা এই জাদুঘরটি স্বাভাবিকভাবেই চালু রয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে ব্যাকটেরিয়ার উপস্থিতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে দর্শনার্থী বা কর্মীদের জন্য কোনো অতিরিক্ত ঝুঁকি নেই বলেও জানিয়েছে তারা। এদিকে স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে জুনের শেষ দিক থেকে যারা ওই এলাকায় বসবাস করেছেন, কাজ করেছেন বা ভ্রমণ করেছেন তাদের কারো জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা ফ্লু জাতীয় উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ পর্যন্ত অন্তত 46 জন লেজিওনিয়ার্স রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 22 জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কোন ভবন থেকে এই সংক্রমণের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি 74 বছর বয়সে মারা গেছেন। রোববার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাজকীয় প্রশাসনিক দপ্তর আমিরি দেওয়ান। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। 1995 সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে শেখ হামাদ কাতারের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করেন। প্রায় 18 বছর ক্ষমতায় থাকার পর 2013 সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। তার নেতৃত্বেই কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়। একই সময়ে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যা কাতারকে বৈশ্বিক কূটনীতিতে নতুন পরিচিতি এনে দেয়। শেখ হামাদের শাসনামলেই 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় কাতার। বিশ্বকাপকে ঘিরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন দেশটির অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করে। মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন শেখ হামাদ। তার মৃত্যুতে কাতার এক দূরদর্শী আধুনিক রাষ্ট্র নির্মাতাকে হারালো বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।